হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আজকে তোমাদের পছন্দের একটা ভৌতিক স্বাদের গল্প নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের গল্প মঞ্জিল সেনের লেখা রাত্রির যাত্রী। গল্পটি নেওয়া হয়েছে নির্মল পুস্তকালয় থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত সেরা ভূতের গল্প বইটি থেকে। লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের গল্প রাত্রির যাত্রী। এই পাহাড়ি অঞ্চলে ডাক বাংলোটাই যে একমাত্র ভরসা, এটা সুখেন্দুর অজানা ছিল না। নির্জন অঞ্চল, তা বলতে দূরে কয়েক ঘর মানুষের বাস। গরিব পরিশ্রমী মানুষ, কিন্তু শিশুর মতো সরল। রুক্ষ পাথুরে মাটিতে বহু পরিশ্রমে তারা ফসল ফলায়, কিন্তু তাতে সারা বছর তাদের চলে না। তাই তারা বেরিয়ে পড়ে গতর খাটার কাজে। তার মধ্যে ভ্রমণ বিলাসী মানুষের মালপত্র বইবার কাজও আছে। ঘর ছেড়ে অনেক দূরে চলে যায়। সুখেন্দুও একজন ভ্রমণ বিলাসী। ওর আবার পাহাড়ের আকর্ষণটাই বেশি, নদী বা সমুদ্র অতটা নয়। পাহাড় যেন ওকে টান। 2-3 বছর অন্তর ও বেরিয়ে পড়ে। এই মাঝখানটার সময়টা ও টাকা চলে। পাহাড়ে বেড়াবার টাকা, একটা সদাগরি অফিসে কেরানির চাকরি। তার পক্ষে ভ্রমণের নেশাটা বড়লোকি শখ বললে বাড়িয়ে বলা হবে। এই ডাক বাংলোর কথা ও টুরিস্ট গাইড বুকে জেনেছিল। এখানে অবশ্যই ও রাত কাটাবে না। ডাক বাংলোর মাইলখানেক দূরে একটা রাস্তা গিয়ে মিশেছে মানালি যাবার রাস্তার সঙ্গে। সুখেন্দু যাবে সেখানে। একটা বাস ওই দ্বিমুখী রাস্তায় রাত 9টায় আসে। ওখান থেকে যায় মানালি। ওই বাসটাই ধরবে ও। সুখেন্দু অবশ্যই আগেই মানালির বাস ধরতে পারত, কিন্তু ও পায়ে পায়ে অনেকটা ভেতরে চলে গিয়েছিল। নতুন জায়গা হেঁটে বেড়াবার আনন্দই আলাদা, বিশেষ করে এইসব অচেনা পাহাড়ি এলাকায়। যেন নতুন জায়গা আবিষ্কার করা। এখানে প্রকৃতি ঘন ঘন রূপ বদলায়। চারিদিকে সবুজ আর সবুজ। সবুজের মধ্যেই কত রকম ভেদ আছে তা চোখে না দেখলে বোঝা যায় না। আবার কখনো পাহাড়ের শিখরে শিখরে শুভ্র তুষারের হীরক দ্যুতি, কখনো বা সূর্যের আলো ওই তুষারে প্রতিফলিত হয়ে পাহাড়ে যেন রঙের ঢেউ খেলে যায়। তাছাড়া কত রকম গাছগাছালি, পাখপাখালি, আর নাম না জানা অজস্র ফুল। কি তাদের রঙের বাহার! এসব দু চোখ ভরে না দেখলে পাহাড়ে বেরিয়ে লাভ। সুখেন্দু যখন ডাক বাংলোয় পৌঁছালো তখন সূর্য প্রায় ডুবডুব। পাহাড়ের পেছনে মস্ত এক সিঁদুরে থালা কিছুক্ষণ যেন থমকে গেছিল, তারপর টুক করে ডুবে গেল। পাহাড়ে যখন সন্ধ্যা নামে তার রূপ আবার অন্যরকম। নিশ্চিদ্র অন্ধকার, চারিদিকে নির্জনতার মধ্যে গাছ সৃষ্টি করা এক নিস্তব্ধতা। সুখেন্দুর সঙ্গে অবশ্যই 3 ব্যাটারি টর্চ একটা ছিল। ডাকবাংলোর চৌকিদারকে একটা টুরিস্ট অফিসের অনুমতি দেখালো এবং এও জানালো যে ও রাত্রে বাস করবে না, রাত 8টার বাস ধরবে। ঘন্টা 2 বিশ্রাম করে বেরিয়ে পড়বে। ঘন্টা 2 বিশ্রাম আর রাতের খাওয়াটার জন্যই এই ডাক বাংলোয় আশ্রয় নেওয়া, নইলে সারা রাত হয়তো উপসী থাকতে হবে। চৌকিদার যেন ভীষণ বিপাকে পড়েছে। মুখ কাচুমাচু করে বলল, এই সময় এখানে কেউ বড় একটা আসে না, তাই বাবুকে খেতে দেওয়ার মতো ভাড়ারে তেমন কিছুই নেই। সুখেন্দুর সঙ্গে অবশ্যই কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা মাখন আছে। যত্রতত্র ঘুরে বেড়ায়, তাই সঙ্গে কিছু রাখতেই হয়। কি আছে? তবুও জিজ্ঞেস করলো। চাউল, থোড়া সে আলু আর 2 अंडा। তবে আর কিছু নেই বলছো কেন? সুখেন্দু সল্লাসে বলে উঠল। ভাতের সঙ্গে আন্ডা ঝোল দারুণ হবে। চৌকিদার মাথা চুলকে বলল, তেল নেই, দোকান এখান থেকে অনেক দূরে। সুখেন্দু একটু দমে গেল। তারপর বলল, कुछ परवा नहीं, चावल बनाओ, उसमें आलू और अंडा छोड़ दो, मेरे पास बटर है। মনে মনে ভাবলো তোফা হবে। মির্চ মিলেগা? ও আবার জিজ্ঞেস করলো, सूखा नहीं मांगता, कच्चा। समझा। चौकीदार 32 पाटी दांत बार করে হাসলো, বলল, मेरे घरवाली के पास जरूर होगा, बहुत दांतता है मुझे।
সুখেন্দ্রও না হেসে পারল না। চৌকিদারের ধারণা ওর বউ খুব কাঁচা লঙ্কা খায় বলে ওকে খুব মুখ করে। চৌকিদারের হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিল। চৌকিদার গরম জল করে দিয়েছিল, বাথরুমে গিয়ে ও স্নান করলো। দূর হলো সারাদিনের ধুলো আর ক্লান্তি। ওকে যেন ঠিক সময় ডেকে দেয় এই বলে নরম বিছানায় ও গায়ে নিয়ে দেয়। ঘুমিয়েই পড়েছিল, বেশ গাঢ় ঘুম। চৌকিদারের ডাকে ঘুম ভাঙলো। চোখে মুখে জল দিয়ে খেতে বসলো। সুগন্ধি আতপ চালের গরম গরম ভাত, একটু ফেনা ফেনা, আর তার সঙ্গে আলু আর ডিম সেদ্ধ। তাই মাখন আর কাঁচা লঙ্কা ফার্স্ট ক্লাস ডিনার হলো। খাওয়ার শেষে ও প্রস্তুত হয়ে নিল। চৌকিদারকে বকশিস দিয়ে ও বেরিয়ে পড়ল। বেরাবার মুখে চৌকিদার যেন একটু ইতস্তত করে দেহাতি ভাষায় বলল, সাবধানে যাবেন বাবু, আকাশের অবস্থা ভালো নয়, আর দেখে শুনে গাড়িতে চড়বেন। সুখেন্দু হেসে ওকে আশ্বস্ত করে হাঁটা দিল। জাকিয়ে ঠান্ডা পড়েছে, কুচি কুচি বরফ পড়ছে মাঝে মাঝে। ও গায়ে একটা ওভারকোট আর মাথায় ফোল্ডেড টুপি চাপিয়েছিল, নইলে চলা কঠিন হয়ে পড়ত। পাহাড়ের এমন অবস্থায় ও আগেও পড়েছে, নতুন নয়, তাই খুব দুশ্চিন্তা ছিল না। মোড়ের মাথায় যখন পৌঁছালো তখন রাত 8:35। বাস আসবে 9টায়। প্রায় 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তুষার আরো ঘন হয়ে পড়েছে, সামনে কিছুই দেখা যায় না। সঙ্গে টর্চ আছে তাই রক্ষে। ওভারকোটের কলারটা ও তুলে দিল। কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ তুষার ভেদ করে দুটো আলোর রেখা দেখা দিল। বাস আসছে। সুখেন্দু হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:45। বাসটা 15 মিনিট আগেই এসে গেছে। কয়েক মিনিট দেরি হলে এই বাসটাও ধরতে পারত না। মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল। বাসটা কাছে আসতেই ও হাত তুলল। সশব্দে ব্রেক কষে থেমে গেল বাস। সুখেন্দু দরজা খুলে উঠে পড়ল। বাসে কিন্তু লোক বেশি নেই, সিট খালিই পড়ে আছে। ওর দরজার ঠিক পাশের একটা খালি সিটে বসে পড়ল। যাক, নিশ্চিন্ত। আবার ছেড়ে দিল বাস। বাসের মধ্যে মৃদু আলো জ্বলছিল। সেই আলোয় ও দেখলো যাত্রীরা সবাই ঘুমোচ্ছে। কেউ সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে, কারো মাথা ঢুকছে বুকের কাছে, কেউ আবার পাশের যাত্রীর কাঁধে মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। কন্ডাক্টরও তার নির্দিষ্ট আসনে বসে ঢুলছে। গাড়ির ড্রাইভার এক সর্দারজি, এক পাগড়ি। সুখেন্দুর মনে হলো স্টিয়ারিং এ হাত রেখে সেও যেন ঢুলছে। এইসব অঞ্চলে খুব সাবধানে বাস চালাতে হয়। একটু অসাবধান হলেই কয়েকশো ফুট নিচে গভীর খাদে গিয়ে পড়বে বাস, কেউ বাঁচবে না। সুখেন্দুর বুকের ভেতরে কেমন করে উঠল। ভাবলো কন্ট্রাক্টরকে বলবে নাকি ওর আশঙ্কার কথা। তক্ষুনি কন্ট্রাক্টর মুখ তুলে ওর দিকে তাকালো, আর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল সুখেন্দুর। দু চোখ কোটরে ঢোকা, ফ্যাকাশে মুখ, ঠিক যেন মরার মুখ। ও তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। সহযাত্রীদের দিকেও একবার চোখ ফেরা। ওর কি চোখের ভুল? ও স্পষ্ট মনে হলো যেন বাসের সবাই ওকেই দেখছিল। ওর দৃষ্টি ফেরাতেই আবার ঘুমের ভান করলো। যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেল। একটু একটু করে আতঙ্ক গ্রাস করছে ওকে। একটা অপার্থিব পরিবেশ ওকে যেন ঘিরে আছে। বাসের সব কাচের জানালা বন্ধ, তবু ভেতরটা যেন হিম ঠান্ডা। জোর করেই ও বাইরের দিকে চোখ ফেরাল। হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে তুষারপাত, আর ঝলমল করছে রূপলি থালার মতো এক মস্তক চাঁদ। রাখি পূর্ণিমা নাকি? সুখেন্দু মনে মনে ভাবলো। তারপর আবার ভীষণ চমকে উঠলো। এ কি, বাসটা আবার সেই দ্বিমুখী রাস্তার মোড়ে এসেছে যেখান থেকে ও বাসে উঠেছিল। এটা কি করে সম্ভব? বাসটা কি একই জায়গায় চক্কর দিচ্ছে? ড্রাইভার কি রাস্তা ভুলে গেছে, না নেশা ভান করে উল্টোপাল্টা চালাচ্ছে? হয়তো চোখের ভুল। নিজেকে এই বলে ও প্রবোধ দিল, নিশ্চয়ই এটা অন্য কোনো মোড়। একই রকম দেখতে ও বিদেশি বলে বুঝতে পারে। কাচের জানলা দিয়ে চাঁদের আলো ওই বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছে। নানান চিন্তায় সে জট পাকাচ্ছিল ওর মাথায়। তারপর আবার ও চমকালো, না, এবার আর ভুল হয়নি। বাসটা আবার সেই মোড়ের মাথায় এসেছে। ওই ঠান্ডাতে ও ঘেমে নেয়ে উঠলো। ও
ওর গলা থেকে বোধহয় গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়েছিল। সঙ্গে সঙ্গে বাসের ভেতরে সবাই জেগে উঠল। সকলের দৃষ্টি ওর দিকে। রক্তশূন্য ফ্যাকাশে মুখ, কোটরে ডগা দু চোখে যেন বরফ শীতল দৃষ্টি। জীবন্ত মানুষের মুখ নয়। বাসের সবাই, এমনকি সিট ড্রাইভার পর্যন্ত পিছনে ফিরে দেখছে ওকে। দাড়িতে তার মুখ ঢাকা, কিন্তু অবিকল এক চোখ, মরা মানুষের মতো ঠান্ডা স্থির দৃষ্টি। তারপর সবাই একসঙ্গে দুলতে লাগলো। বসে বসেই দুলছে আর খিক খিক করে হাসছে। পৈশাচিক সেই হাসি। শরীরের রক্ত যেন জল হয়ে গেছে সুখেন্দু। এরা কি মানুষ না পিশাচ? বাস কিন্তু থেমে নেই, দুরন্ত গতিতে ছুটে চলেছে। ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে পিছনে ফিরে ওকেই দেখে যাচ্ছে। যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ হাসি থেমে গেল। তারপর শুরু হলো একটা মন্ত্র উচ্চারণের মতো সমবেত কণ্ঠে এক ঘরের সুর, যেন কাউকে বলি বা উৎসর্গ করার আগে মন্ত্র পাঠ হচ্ছে। সুখেন্দুর মেরুদণ্ড বেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে গেল। কেঁপে উঠল সর্বাঙ্গ। কন্ডাক্টর উঠে দাঁড়িয়ে ওর দিকে হাত বাড়ালো। টিকিট কাটবার সময় যেমন হাত বাড়ায় তেমন, কিন্তু হাতটা একটা কঙ্কালে, যেন ওর গলার দিকে এগিয়ে আসছে। দরজার পাশের সিটেই বসেছিল সুখেন্দু। এক ঝটকায় দরজাটা খুলে ও ঝাঁপ মারলো বাইরে। একটুর জন্য গভীর খাদে গড়িয়ে পড়লো না। একটা বুনো ঝোপই ওকে বাঁচিয়ে দিল, আর বাঁচালো নরম তুষারের বিছানা। অনেকক্ষণ ধরে ঝুরঝুর করে পড়ছিল। পর মুহূর্তেও শুনতে পেল বাসটা সশব্দে আছড়ে পড়ে গেল গভীর খাদে। সঙ্গে সঙ্গে ও জ্ঞান হারালো। ওর যখন জ্ঞান হলো, ও একটা হাসপাতালে শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ। ও নাকি পথের পাশে একটা খাদের ধারে মরার মতো পড়েছিল। একদল পাহাড়ি ওই পথে যাচ্ছিল। তারাই একটা খাটিয়ায় ওকে চাপিয়ে কয়েক মাইল দূরে এই হাসপাতালে দিয়ে গেছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। ডাক্তারদের প্রশ্নের জবাবে ও সমস্ত ঘটনা খুলে বলল। বাসটা যে খাদে পড়ে আছে সেটা জানাতেও ভুলল না। ওর কথা শুনে ডাক্তাররা ভাবলেন বোধহয় মাথায় চোট পেয়ে ও ভুল বকছে। কিন্তু এই হাসপাতালের একজন পাহাড়ি কর্মী তাদের অবাক করিয়ে দিয়ে বলল, বাবুজি মিথ্যে কথা বলেননি। বেশ কয়েক বছর আগে একটা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাদে পড়ে গিয়েছিল। ড্রাইভার, কন্ডাক্টর আর বাসের কজন যাত্রী ছিল সবাই মারা গিয়েছিল। চুরমার হয়ে গেছিল বাস। ড্রাইভারের দোষেই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করছিল পুলিশ। তারপর থেকে কখনো কখনো যে তারিখে এবং যে সময় ওই দুর্ঘটনা ঘটেছিল, সেই তারিখে এবং সেই সময়েই ওই ভুতুড়ে বাসকে দেখা যায়। স্থানীয় লোক ঘটনা জানে, তাই তারা ওই বাসের ধারে কাছেও ঘেঁষে না। বাবুজি জানতেন না বলেই ওই বাসে চড়েছিলেন। নতুন মানুষ বাসের জন্য যখন অপেক্ষা করে তখন ওটাকেই দেখা যায়। কিন্তু আমি যে বাসটা খাদে পড়ার শব্দ শুনলাম, সুখেন্দু বলল। তাই পরে বাবুজি, লোকটি বলল, ঠিক যেমনটি পড়েছিল সেই রাত্রে। কিন্তু দিনের বেলায় ওখানে কোনো বাসকে পড়ে থাকতে দেখবেন না। আর অন্য বাসটা? সুখেন্দু জিজ্ঞেস করল। খোঁজ নিয়ে দেখুন, ওটা ঠিক সময়ে ওই মরে এসেছিল। লোকটি জবাব দিল। ভুতুড়ে বাস আগে আর আসলটা পরে, 15 মিনিটের তফাৎ। খুব বেঁচে গেছেন বাবুজি। আপনার মতো বাইরের লোককেই ওরা বাসে তোলে, বোধহয় ওদের দল ভারী করতে চায়। এই অঞ্চলের সবাই জানে ভুতুড়ে বাসের কথা। ডাকবাংলো চৌকিদারের উচিত ছিল আপনাকে বলা। সুখেন্দুর মনে পড়লো ডাকবাংলো থেকে বেরোবার সময় চৌকিদার বলেছিল, সাবধানে যাবেন বাবু, দেখে শুনে গাড়িতে চড়বেন। তারপর কি বলতে গিয়ে যেন থমকে গেছিল। সমস্ত ঘটনা মনে করে দিনের আলোতেও সারা গায়ে কাটা দিয়ে উঠল ওর। সত্যি ভগবানই ওকে বাঁচিয়েছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার আসবো অন্য একটা জানা জানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।